নমস্কার, স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আবার চলে এলাম। একটু আগে পূর্ণদা এসেছিলেন এবং আমাদের সঙ্গে রয়েছেন আরেক বিশেষ অতিথি, বিশিষ্ট মানুষ, আমাদের সকলের প্রিয় নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের কার্যকরী সভাপতি শ্রদ্ধেয় নিত্যানন্দ ভট্টাচার্য মহাশয়। নিত্যানন্দ দা, আপনাকে আমাদের স্বপ্নের করিডোরে পত্রিকার সাহিত্য আড্ডায় স্বাগত। অনেক নমস্কার। হ্যাঁ, প্রথমেই আপনার শৈশবের কথা কিছু শুনবো, যে আপনি কি দুর্গাপুরেই বর্ন এন্ড বটম না বাইরে থেকে এসেছিলেন? আমার জন্ম হচ্ছে চিত্তরঞ্জনে। চিত্তরঞ্জনে আমি ক্লাস 5 থেকে দুর্গাপুরে আছি। আচ্ছা, বাবা দুর্গাপুর স্টেশনে চাকরি করতেন। আচ্ছা। তারপরে আমি এই ইস্পাতনগরীতেই এই জন্য আমি থাকতাম। আমার পড়াশুনো দুর্গাপুরে, তারপরে কর্মস্থলেও দুর্গাপুরে। আমি আবার স্টিল প্ল্যান্টে ল্যাবরেটরি ডিপার্টমেন্টে চাকরি করতাম। আচ্ছা, আমি রিটায়ার করেছি, আজকে 15 বছর হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। আমার মূলত আমি খেলাধুলোতে আমার খুব একটা... আচ্ছা, খেলাধুলো তো পরে যাব, আগে আমি শৈশবের কথা তো আমি শুনলাম। আচ্ছা, তারপরে আপনি এখানে চাকরি শুরু করলেন, চাকরি জীবনে? হ্যাঁ, চাকরি জীবনে। আচ্ছা, আমি প্রথমেই আপনার কাছে একটু নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন নিয়ে শুনবো, যে সেখানে আপনি কি করে যুক্ত হলেন এবং সেই সংস্থা নিয়ে কিছু বলুন। নিখিল ভারত বঙ্গ আপনারা সকলেই জানেন যে নিত্যানন্দবাবু খুব নীরবে কাজ করেন, প্রচুর সংগঠনের সাথে যুক্ত। উনি সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার কমিটির সাথে সাধারণ সম্পাদক, আবার খেলাধুলো চর্চাও করেন, বিভিন্ন সংস্থার সাথে যুক্ত, সব পেয়েছি আসরের সাথে যুক্ত, এবং ফুটবল রেফারির সংস্থার বিভিন্ন সেসব নিয়েও অনেক চর্চা করেছেন। তো সব কিছুই শুনবো, আপনারা দেখুন, আপনারা প্রশ্নও করতে পারেন। তো বলুন, যে আপনি এই নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন নিয়ে বলুন, এবং আপনাদের যে সারা ভারত জুড়ে বিভিন্ন যে অনুষ্ঠান হয় সেসব অনুষ্ঠানেও আপনি যান, দুর্গাপুরের প্রতিনিধিত্ব করেন, সেসব নিয়ে কিছু বলুন। আমি অ্যালো স্টিল প্ল্যান্টে ল্যাবরেটরি ডিপার্টমেন্টে চাকরি কর্মরত অবস্থায় আমার পাশেই ছিল অরূপ দাস। অরূপ দাস তখন জেনারেল সেক্রেটারি নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে। এটা আমি বলে দিচ্ছি যে 2001 তখন থেকে অরূপ দাসের সঙ্গে আমার পরিচয়। এরপর মোহিত গাঙ্গুলি অ্যালোস্টিলের চাকরি করতে, সেই দৌলতে ওর সঙ্গে পরিচয়। ও আমার আমি অ্যাকচুয়ালি নিখিল ভারতে যুক্ত হতে চাইছিলাম না, যে সময় দিতে পারবো না, কিন্তু মোহিত গাঙ্গুলি একরকম জোর করেই আমাকে এই সংস্থায় নিয়ে এসছে। আসার পরে 2 বছরের মতো আমাকে জেনারেল সেক্রেটারি করে দিল। তারপর থেকে আমি এই সংস্থার সঙ্গে যুক্ত হয়েছি। আমি লেখা যে বিরাট কিছু করি তা নয়। না, সবাই যে লেখালেখি করে করবে তা তো নয়। আপনি তো প্রচুর নীরবে কাজ করেন, আপনি এত বড় একটা সংস্থা চালাচ্ছেন, এবং আপনাকে আমি তো দেখেছি নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে আপনি আড়ালে থেকে সমস্ত কিছু পরিচালনা করেন, এবং সব থেকে বড় কথা, আপনি লেখার কালেক্ট করেন। অনেকবার আমার থেকে হাসপাতালে এসে বা এখানে জয়ন্ত তুমি লেখা দাও, এবং এইরকম মানুষ সত্যি আজকের দিনে বিরল। যে আপনারা যেসব কাজ করছেন, আমাদের সঙ্গে দেবমাল্যদা লিখছেন, চলুক, দারুণ হচ্ছে। দেবমাল্যদা, কিছু প্রশ্ন করতে পারো? খুবই প্রিয় একজন মানুষ নিত্যানন্দবাবু। এবং আরেকটি কথা বলে রাখি দেবমাল্যদা, ওনার জন্যই আমরা কিন্তু এই চিত্রালয় মেলা প্রাঙ্গণে, উনি মেলা কমিটিরও সভাপতি, চেয়ারম্যান। তো ওনার জন্যই আমরা শেষ মুহূর্তে বইয়ের স্টলটি করতে পেরেছিলাম। তো ওনার সাহায্যে উনি প্রচুর কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, এবং এই বয়সেও এত কিছু করে যাচ্ছেন। তো বলুন দাদা, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে আমি যুক্ত হয়েছি অ্যাকচুয়ালি 2017 থেকে। তার আগে আমি ছিলাম, কিন্তু অফিসিয়ালি মেম্বারশিপ নিইনি। আমি প্রায় 82 সাল থেকে যুক্ত ছিলাম, কিন্তু 2017-তে আমি এই সংস্থানে যুক্ত হই। এবং যুক্ত হয়ে আমি দেখলাম আমার সঙ্গে যাদের বিভিন্ন লোকের পরিচিতি হয়েছে, যারা লেখাটেখা করে, আমার দেখে একটু আমি প্রেরণা পেয়েছি যে না, এই সংস্থার সঙ্গে থাকলে, সবার সঙ্গে মিলেমিশে যদি কাজটা করা যায়, তাহলে এই সংস্থাতে একদম এগিয়ে যাবে। আমি একটা বিষয়ে খুব আমার ভালো লাগে, যে যারা লেখা পড়ে, বিভিন্ন লেখা, গল্প, কবিতা, তাদের সঙ্গে যাদের আমার পরিচয় হয়েছে, আমি এই জয়ন্তও রয়েছে তার মধ্যে। বিশেষ করে আমি পরে দেখেছিলাম যে এই যে সিদ্ধেশ্বর শেঠ ছিল, উনিও লেখাটা, কারণ ওনার সঙ্গে আমার পরিচয় সপ্তঋষির আসরের মাধ্যমে 70 সালে। এবং 70 সালে সপ্তঋষির আসর যখন সিদ্ধেশ্বর শেঠ করতো, উনি তখন থেকেই তো লেখাটা করেন। উনি এই ব্যাপারে খুব উৎসাহ আমাদের দিয়েছেন। আমরা
আমি তো ওনার কাছে কৃতজ্ঞ এই জন্যে যে উনি সবসময় এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে সবাইকে উৎসাহিত করতেন। আজকে এই দুর্গাপুরে আমি কর্মরত অবস্থায় বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত হলেও একটা ব্যাপারে আমার খুব ভালো লাগে যে যারা এই সংস্থার সঙ্গে যুক্ত তারা নিয়মিতভাবে এই সাহিত্য চর্চা করে। আর এই স্বপ্নের করিডোর এই জয়ন্ত যেটা করেছে, আমি কিছু কিছু কর্মকাণ্ড দেখে আমারও খুব ভালো লেগেছে। আমি আপনার মতো নয়, আপনি সমুদ্রের একটা বিশাল সমুদ্র। না সবার প্রচেষ্টাতে এটা হচ্ছে। আমার একটাই ছিল, আমি প্রথম একটা ভেবেছিলাম যে মেলাতে যখন ও একটা স্টলের কথা বলেছিল, আমি ভাবলাম যে এত দেরি হয়ে গেল, যাই হোক শেষ মুহূর্তে দিতে পেরেছি, এটা আমি খুব আনন্দ পেয়েছিলাম। আর বাসুদেব মণ্ডল, আমি ওনার সঙ্গেও ওনার বিভিন্ন জায়গায় গেছি, দেখেছি উনি যেভাবে মানে এককভাবে যেভাবে উনি এই বিভিন্ন জায়গায় যান, সময় দেন, এটা কিন্তু এই বয়সে আমি খুব সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো। এই বয়সে উনি খুব ডেডিকেটেড। এরকম মানুষ আজকের দিনে দেখা যায় না, যে পুরো সাহিত্যের জন্য ডেডিকেটেড, এবং কোথায় কোথায় উনি চলে যান। আচ্ছা দাদা, তো আপনি নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের কথা বলুন, যে আপনারা যে অনুষ্ঠান করেন, যে বছরে দুটো অনুষ্ঠান আপনারা করেন মনে না? হ্যাঁ, দুটো। একটা রবীন্দ্র, না বেশ কয়েকটা হয়, যেমন মহালয়ার একটা অনুষ্ঠান হয়, মহালয়া একটাতে হয়, একটা নববর্ষ হয়, আর ওই আমরা 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, 21শে ফেব্রুয়ারি, এইগুলো আমরা করি। এছাড়া মানে আমাদের যারা সদস্য আছে তারা প্রত্যেকেই কিছু না কিছু অনুষ্ঠান, 25শে বৈশাখ হয়, 25শে বৈশাখ, হ্যাঁ 22শে শ্রাবণ, এবছরও আমরা 22শে শ্রাবণ করেছি। এবং তাতে দেখলাম মানে দুর্গাপুরে একটা সাহিত্য চর্চাটা কিন্তু আগের চেয়ে অনেক বেড়েছে, এবং সবাই মোটামুটি উৎসাহিত হয়ে আসছে, করছে, এটা একটা ভালো লক্ষণ। আচ্ছা, অন্যান্য যে সারা ভারতবর্ষে যে শাখা রয়েছে, যে কলকাতা, মানে আমি বলছি কি অন্য রাজ্যের যেরকম দিল্লি, বোম্বে বা তাদের সঙ্গে কি আপনাদের যোগাযোগ মোটামুটি রয়েছে? হ্যাঁ, আমাদের সঙ্গে যোগাযোগ আছে। এই বছর যেমন মানে কি বলে রাজ্য সম্মেলন হবে রায়গঞ্জে হবে, এবং তাতে মানে কেন্দ্রীয় কমিটি থেকে যে সাধারণ সম্পাদক দিল্লি থেকে উনিও আসবেন। অক্টোবর মাসে হচ্ছে 10, 11, 12। আমরা সেখানে দুর্গাপুর থেকে অবশ্যই বেশ কয়েকজন যাচ্ছি। আর প্রতি বছর রাজ্য কমিটি ছাড়াও কেন্দ্রীয় কমিটি যেটা নিখিল ভারতের আছে, তারা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে এবং যোগাযোগ রাখে। বছরে দুটো পত্রিকা বার করে, একটা হচ্ছে সম্মেলনী পত্রিকা, সম্মেলনী পত্রিকা পশ্চিমবঙ্গ, একটা হচ্ছে সম্মেলনী কেন্দ্রীয় কমিটি। আচ্ছা, হ্যাঁ, আপনি এই বছর একবার মানে শান্তিনিকেতনে হয়েছিল গত বছর। হ্যাঁ, শান্তিনিকেতনে, এবং আপনি আমার থেকে লেখা নিয়ে সেই লেখাও বেরিয়েছিল। হ্যাঁ, তোমার লেখাটাও বেরিয়েছিল। হ্যাঁ, এবং সেটা কি কেন্দ্রীয় ভাবে বেরিয়েছিল? ওটা কেন্দ্রীয় ভাবে হয়েছিল। আচ্ছা। আর এমনি কি বলে প্রতি বছরেই এই অনুষ্ঠানগুলো হয় বিভিন্ন জায়গায়, এবং যারা আমাদের সদস্য তাদেরকে আমরা বলি লেখা দেবো, ওরা একটা নির্দিষ্ট সময় দেয় এর মধ্যে লেখা দেওয়ার জন্য। এবছর যেমন যদিও ডেটটা চলে গেছে, আমরা পাঠিয়েছি, কয়েকজনকেই মাত্র পাঠিয়েছি, কারণ সবাইকে বলা হয়নি। আমাদের একটা যোগাযোগের একটা অভাব ছিল। আর হচ্ছে যে আমরা সপ্তাহে একদিন আমরা সেন্ট্রাল এভিনিউ যে আমাদের অফিসটা আছে, সেখানে আমরা একদিন বসি, যোগাযোগ করি, সাহিত্য আড্ডা, গল্প পাঠের। আর প্রতি মাসে শেষ রবিবার এই সাহিত্য আড্ডাটা হয় ওই সেন্ট্রাল এভিনিউ অফিসে। প্রত্যেকেই আসে এবং ভাব বিনিময় হয়, এবং তাতে অনেকেই অনেক কিছু জানা অজানা সামনে এসে যায়। খুব ভালোই লাগে এটা। আচ্ছা দাদা, আপনার তো সিনিয়র সিটিজেনের ওয়েলফেয়ার কমিটির সম্পাদক বলেন না, সাধারণ সম্পাদক, তো সেখানেও তো নানান রকম অনুষ্ঠান হয়, এবং সেখানে বিভিন্ন ডাক্তারের যে চিকিৎসা শিবিরও হয়, এবং আমি দেখেছি বিভিন্ন আপনারা বিজ্ঞপ্তি দেন, বিনা পয়সায় শরীর চেক আপ এসব কিছু ব্যবস্থা করেন। তো সারা বছর আপনাদের কীরকম কর্ম, তাদের কি কাজ একটু বলতে? প্রথমেই বলি, এই সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার কমিটিটা তৈরি হয়েছিল 2001 সালে। এটা যাদের বয়স 60 এবং তার ঊর্ধ্বে তারাই এই সংস্থার সদস্য হতে পারে। এবার আফটার
রিটায়ারমেন্ট দেখা যায় যে যদি মানে প্রতিটি লোক যদি ঘরে বসে যায় তাহলে তার শারীরিক বা মানসিক একটু অসুবিধা হয়ে যায়। বাহ, আমরা এই অসুবিধা দূর করার জন্যই এই সংস্থাটা তৈরি করেছি এবং প্রতি মঙ্গলবার এবং শুক্রবার আমরা সকাল 10টা থেকে 12টা অবধি বসি যোগাযোগ করার জন্য এবং আমরা বেশ কয়েকটা অনুষ্ঠান করি। এবারও করলাম, এক হচ্ছে সিনিয়র সিটিজেন ডে হয় 21শে আগস্ট হয়েছে এবার, তাতে প্রায় আমাদের 70 জনের মতো সদস্য উপস্থিত ছিল, যাদের বয়স সবারই মানে 70-80 বছর হয়ে গেছে, কিন্তু তারা এসছে, তারা বিভিন্ন আবৃত্তি গল্প বাহ। ভাগ বিনিময় হয়েছে। এটা একটা বিরাট এটা আমাদের কোনো কি মানে আমি বলতে চাইছি কি কোনো অনুষ্ঠানে হয় না কোনো পিকনিক টিকনিকের মতো? না, এটা অনুষ্ঠানের মাধ্যমেই হয়। আচ্ছা, এটা অনুষ্ঠান হয় প্রতি বছরই হয় কি? প্রতি বছরই এটা। আচ্ছা, আর এছাড়া আমরা যেটা করি সিনিয়র সিটিজেন ইয়েতে কিছু স্বাস্থ্য সচেতনমূলক কিছু কাজ আমরা করি এবং ডাক্তারবাবুরা আসেন, তারা কিছু অ্যাডভাইস। আমাদের সঙ্গে দেবমালুদা রয়েছেন, দেবমালুদাও এইসব শিবিরগুলো করে, বিভিন্ন ডাক্তারদের নিয়েও, নিজেও একজন ডাক্তার, চিকিৎসার ব্যবস্থার সাথে যুক্ত, তো ও এই শিবির টিবিরগুলো করে। দেবমালুদা, তুমি দেখে নাও, নিত্যানন্দ আমাদের বাবুকে তুমি যোগাযোগ করতে পারো এই সিনিয়র সিটিজেনশিপে, এনাদের সঙ্গে যুক্ত হলে আরও ওনারা উপকৃত হবে। দেবমালুদা অনেক ওষুধ টষুধ দিয়ে সিলেক্ট করে দেওয়া বা মানুষের এইসব কাজের সঙ্গে যুক্ত আছেন। এবার হচ্ছে যে হয় কি আফটার রিটায়ারমেন্ট একাকিত্ববোধ যাতে না আসে, আমরা সেইটাকে যাতে কাটাতে পারি, সেই জন্যই কিন্তু আমরা এই প্রতি মঙ্গল এবং শুক্রবার বসি, ভাব বিনিময় হয়। এটা প্রতি সপ্তাহে? প্রতি সপ্তাহে 2 দিন। আচ্ছা, হ্যাঁ, মঙ্গলবার এবং শুক্রবার। আচ্ছা, সেটা সন্ধ্যে বিকেলবেলার দিকে নাকি? না, সকালবেলায় 10টা থেকে 12টা। বাহ, এটা খুব ভালো উদ্যোগ। সেটা কি 18 রুম হোস্টেল? 18 রুম হোস্টেলই হয়। আচ্ছা। এবং এইবারও হয়ে গেল 21 তারিখে একটা মেডিকেল ক্যাম্প হয়েছে, প্লাস কিছু কবিতার পাঠের আসরা, যারা পুরনো দিনের লোক তারা এখানে কবিতা পাঠ করেছে, গল্প বলেছে এবং তাদের জীবনের যে বিভিন্ন সময়ে তারা কর্মরত অবস্থায় যে সমস্ত কাজ করেছিলেন তার কিছু ভাব বিনিময় হয়েছে। ফলে হয় কি আমরা যারা পুরনো এবং যারা আসে তারা প্রত্যেকেই এ ব্যাপারে খুব আনন্দ পায়। এই আনন্দ যদি আমরা পৃথিবীতে যেদিন এসছি আমরা প্রত্যেকেই জানি আমাদের ফিরে যেতে হবে, কনফার্ম রিটার্ন টিকিট কাটা আছে, কিন্তু কবে যাবো আমাদের জানা নেই। কিন্তু যতদিন থাকবো সবার সঙ্গে মিলেমিশে গল্প করে কবিতা পাঠ করে বিভিন্ন মাধ্যমে যদি আমরা থাকি তাহলে আমার মনে হয় যে আগামী দিনে আরও সবাই উপকৃত হবে। বাহ, এটা সত্যি খুব ভালো কথা বললেন। তো এই সিনিয়র সিটিজেনশিপ নিয়ে আপনারা এইটা করছেন। আচ্ছা, এই যে আরেকটা কথা বলছি যে এটা কি সিনিয়র সিটিজেনশিপের আবেদনটা কিভাবে করবে? আবেদনটা করবে, ফর্ম আছে আমাদের কাছে। আমার একটা খুব মনে পড়ে যাচ্ছে যে আমার মা শেষের দিকে খুব অসুস্থ ছিলেন এবং খুব একাকিত্বে ভুগতেন, তো তখন বলতেন যে তিনি যে তোদের কোনো সংস্থার সঙ্গে যুক্ত হলে ভালো। বেরোতে চাইছেন না বাইরে, আমি তো তখন বেশি দিন আর চলেও গেছেন অনেক দিন আগে, তো আমি ভাবতাম যে মাকে যদি যুক্ত করা যেত। সত্যি আপনি এই কথাটা বললেন যে বয়স্ক মানুষের একটা তো একাকিত্ব, এখন সবাই আমরা আমাদের কাজের সময় বেড়ে গেছে, ডিউটির অফিসের টাইম, মা বলতো যে একটু বস, কথা বলবো, গল্প করার কথা, তো খুব মিস করি এখন, সেসব দিনের কথা মনে পড়ে। কিন্তু এটা খুব একটা প্রয়োজনীয় একটা উদ্যোগ কিন্তু অবশ্যই। এবং আপনারা কি এটা প্রচার করেন? সাধারণ মানুষের কাছে কি করে জানবে যে তারা? আমরা জেনারেলি আলাদা করে প্রচার করি না, ওই অফিস এবং মাধ্যমে যারা আসে বা আমাদের যারা পরিচিত তাদেরকে আমরা রিকোয়েস্ট করি যে তোমরা মেম্বার হও। আচ্ছা, তা আপনাদের কি কোনো ফর্ম ফিল আপ করতে হয়? হ্যাঁ, একটা ফর্ম আছে, ফর্ম ফিল আপ করতে হয়, যে কার কী বলে এজ প্রুফ একটা দিতে হয়, সেটা আধার কার্ডটা আমরা নিই, কেন ওখানে এজ প্রুফটা থাকে। আচ্ছা, আপনারা যারা যুক্ত হতে চান অবশ্যই যোগাযোগ করবেন। এই নিত্যানন্দ বাবু বলছেন 18 রুম হোস্টেলে যোগাযোগ করতে হবে নাকি? হ্যাঁ, মঙ্গলবার এবং শুক্রবার। আরেকবার যদি একটু বলে দেন যোগাযোগের প্রসেসটা কি? যোগাযোগের আমাদের 18 রুম হোস্টেলে আমরা প্রতি সপ্তাহে 2 দিন বসি, মঙ্গলবার 10টা থেকে 12টা এবং শুক্রবার 10টা থেকে 12টা। এই 2 দিন আমরা বসি, ভাব বিনিময় করি আমরা
আমাদের সমস্যা তো থাকবেই বাড়িতে সেটা, কিন্তু এই যে আজকে আমরা যদি ওখানে যাই, অনেকের অনেক রকম সমস্যা থাকে, আমরা চেষ্টা করি সেখানে ওভারকাম করে সবাইকে জানিয়ে যদি যতটা সম্ভব হেল্প করা, অন্তত খবরগুলো দেওয়া যে হ্যাঁ উনি এই অবস্থায় আছেন। আমাদের কয়েকজন আছে খুব। আচ্ছা, আপনাদের কি এরকম কোনো সিস্টেম আছে? মানে আমি জানতে চাইছি, আমি আসলে যেহেতু হাসপাতালের সঙ্গে যুক্ত আছি, দেখি অনেক বয়স্ক মানুষকে খুব অসহায় দেখি, যে ছেলে মেয়ে নেই, দেখার কেউ নেই, তারা একা একা দেখাতে আসেন, অনেকেই খুবই কান্নাকাটিও করেন। তো এরকম কি কোনো আপনারা ভাবনা চিন্তা করছেন যে তাদেরকে একটু পাশে দাঁড়ানোর? অবশ্যই আমরা সেটা করি। যদি আমরা জানতে পারি যে আমাদের কোনো সদস্য হসপিটালে যাবে কিন্তু লোক পাচ্ছে না, তখন আমরা চেষ্টা করি আমাদের যারা সদস্যকে সদস্যকে দিয়ে সেখানে পাঠাবার জন্য। ও বাহ, এটা তো খুব ভালো কাজ আপনার। আপনার কি কোনো ফোন নাম্বার রেজিস্ট্রেশন এরকম কিছু আছে? হ্যাঁ। আচ্ছা, সেটা ওখানে গেলে দিয়ে দেওয়া হবে। বাহ, এটা খুব ভালো কাজ করবে। আচ্ছা, এছাড়া আপনি তো খেলাধুলো নিয়েও, আচ্ছা একটা আপনার প্রশ্ন আমি করছি, যে এই সবপেচির আসর এসবের সাথেও আপনি দীর্ঘদিন যুক্ত, তো আজকালকার তো ছেলেমেয়েরা পড়াশুনো নিয়ে খুব ব্যস্ত, তো দিনকালে এসব ছেলেমেয়েরা তো বেরোচ্ছেই না ঘর থেকে, তাদের পড়াশুনোর চাপ। তো এ বিষয়ে আপনার কি মতামত, এবং আপনার কি অভিজ্ঞতা আগেকার দিনে যেসব যেসব ফুটবল, এখন তো আগে তো প্রচুর ফুটবল খেলা হতো, কম্পিটিশন হতো, সেসব নিয়ে কিছু বলুন। প্রথমে বলি যে এই খেলাধুলোর ব্যাপারে আমি কিন্তু ছোটোবেলা থেকেই খেলার সঙ্গে খুব যুক্ত। আমি নিজে ফুটবল খেলতাম। পরবর্তীকালে এই খোখো খেলা যেটা শুরু হয়েছে, খোখো খেলাটা জাতীয় খেলা এখন এটা, এবং এবার এবছর আন্তর্জাতিক এই খোখো খেলা হয়েছে দিল্লিতে। 24টা দেশ এসেছিল বাইরের, তারা অংশগ্রহণ করেছে। আমি 81 সালে প্রথমে এই খোখো খেলার সঙ্গে যুক্ত হই। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার একটা বিজ্ঞপ্তি দিয়েছিল, যারা এই খেলাগুলোর প্রচার এবং প্রসার করতে চায় আমরা তাদেরকে আহ্বান করছি। বর্ধমান জেলা থেকে, অবিভক্ত বর্ধমান জেলা থেকে আমরা 2 জন অ্যাপ্লাই করেছিলাম, আমি এবং নন্দদোলাল কুন্ডু বলে একটি ছেলে ব্যাঙ্ক অফ বরোদায় চাকরি করতেন, এখন এজিএম ব্যাঙ্ক অফ বরোদা, উনি বম্বেতে থাকেন। আমরা 21 সালে একটা রেসিডেন্সিয়াল একটা কোচেস কোচিং ক্যাম্প হয়েছিল পশ্চিমবঙ্গের সরকারের ব্যবস্থাপনায়, সমস্ত খরচা ওরাই দিয়েছে। অ্যালোস্টিয়াল প্ল্যান্ট আমাকে ছুটিটা দিয়েছে, এবং সেখানে আমি গিয়েছিলাম। গিয়ে আমি এই কোচেস কোচিং ক্যাম্প পাস করার পরে আমরা এই খেলাধুলোর সঙ্গে আমি বিশেষ করে খোখোর সঙ্গে যুক্ত হয়ে যাই। আমি বিভিন্ন সময়ে গেছি, পুরীতে গেছি, আমি বেঙ্গল টিমের ম্যানেজার হয়ে গিয়েছিলাম এই খোখো টিমের। আর এখন এই খোখো খেলাটা জাতীয় খেলা থেকে আন্তর্জাতিক খেলা চলে গেছে। কিন্তু দুর্গাপুরে কি সেরকম চর্চা হচ্ছে? দুর্গাপুরে সেরকম চর্চা হয়নি, তবে এখন ইদানিং হচ্ছে। এই সেকেন্ডারির ওরা একটা খোখো ক্লাব আছে, ওরা কিন্তু নিয়মিত করছে এবং স্কুলগুলো করছে, এবং এই স্কুলে আমরা বিভিন্ন সময় কোচ পাঠাচ্ছি, তারা ট্রেনিং নিয়ে করছে। এবছর 36তম আন্তঃজেলা খোখো প্রতিযোগিতা হলো সেকেন্ডারিতে। হ্যাঁ, আর প্রতি বছরেই এই খেলাটা কিন্তু এখন আস্তে আস্তে এর প্রসার এবং প্রচারটা বাড়ছে। কিন্তু যেটা বললে সেটা হচ্ছে বর্তমানে ছেলেমেয়েরা এই পড়াশোনার চাপই হোক বা যে কোনো কারণে মাঠমুখী কিন্তু হচ্ছে না বেশি। এটা একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আগে আমি যখন সব পেয়েছি রাষ্ট্র করতাম, এটা বলছি এই 60 সালের কথা, তখন স্কুল থেকে এসে আমরা মাঠে যেতাম, মাঠে প্রচুর ছেলে মেয়ে থাকতো, সবাই আমরা, কিন্তু এখন সেই ইয়েটা কমে গেছে, একদমই নেই। ছেলেমেয়েরা মাঠেই আসে না বলতে গেলে। যে কজন আসে তারা প্রথমত পাড়ায় পাড়ায় আগে সংস্থা ছিল বিভিন্ন, এই মণিমেলা, সব পেয়েছিলা, সব কিশোর, অনেক কিছু। দুর্গাপুরে একসময় প্রচুর রমরমা ছিল, কিন্তু এখন কিন্তু সেটা ভাটা পড়ে গেছে। তো দেখা যাক আগামী দিনে যদি এটা পাল্টানো যায়, এবং তাহলে আর খেলাধুলো না, আমি যেটা মনে করি সেটা হচ্ছে ছেলেমেয়েরা যদি স্বাস্থ্য ভালো না থাকে তাহলে পড়াশোনা ভালো লাগবে না, এবং দিন দিন কিন্তু খুব একাকিত্ব ভুগবে।
খেলাধুলার মাধ্যমে পরিচিত হয় বিভিন্ন সময়, সেই জন্য মানুষ মনও চাঙ্গা হয়ে হ্যাঁ, থাকে, মানসিক স্বাস্থ্য সেটা আমি ভালো থাকে। একদম আমার যেটা মানে অভিমত সেটা হচ্ছে সবাই সবার সঙ্গে যদি যুক্ত থাকে, কারণ আমরা বিজ্ঞানে পড়েছি মাধ্যম ব্যতীত শব্দ বিস্তার হয় না, তেমনি একটা সংস্থার সঙ্গে যুক্ত না হলে কিন্তু এর প্রচার প্রসার কিছুতেই হবে না। আমরা চাই এটা আরও বেশি বেশি করে সবাই জানুক, করুক এবং যুক্ত হোক। বাহ, খুব সুন্দর বলেন। সত্যি তাই, আপনি এই বয়সেও এত কিছু কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, আপনাকে দেখে সত্যি মানে সকলের শিক্ষা দেওয়া উচিত আমাদের। যে অনেকেই ভাবে যে রিটায়ার হয়ে গেলে বুঝি কাজ শেষ হয়ে গেল, বা আমার অনেকেই আমি দেখি যে অনেকে বলে যে আমার ডিপার্টমেন্টেও দেখেছি এই আর রিটায়ার হয়ে গেলাম, আর কি বুড়ো হয়ে গেলাম, কাজ শেষ হয়ে গেল। কিন্তু কত কিছুই তো কাজ করার আছে বলুন। সবচেয়ে হচ্ছে কেউ যদি মনে করে আমি রিটায়ার করে গেছি, তাহলেই কিন্তু তার মনের একটা মানে দাগ কাটবে। আমার মতে রিটায়ারমেন্টের পরে বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত হয়ে যদি নিজেকে যুক্ত করে রাখা যায়, তাহলে মন শরীর সবই ভালো থাকবে সবার। কারণ এটা তো বাস্তব যে আমরা যখন কর্মরত অবস্থায় ছিলাম একটা নির্দিষ্ট সময় যেতাম, সেখানে আমাদের যারা সহকর্মী ছিল তাদের সঙ্গে পরিচয় তাতে করতাম, কিন্তু এখন তো সেটা নেই। সেটাকে বজায় রেখে যদি আমরা এই যে বিভিন্ন জায়গায় থাকি, তাহলে সমাজ ব্যবস্থার উপকার হবে এবং নিজের মনের বিকাশ থাকবে এবং নিজের যে একাকিত্ব বোধ সেটাও কেটে যাবে আস্তে আস্তে। আর সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে যে নিজেকে মনে হবে না যে আমি রিটায়ার করে গেছি, এইটাই কেন ভাববে, এটা তো ভাবার কোনো দরকার নেই। সবার যতদিন মানে স্বাস্থ্য থাকবে, ভালো করে সবার সঙ্গে মিলেমিশে আমরা যদি থাকি, তাহলে যারা পরবর্তী যারা কালে আসবে তাদেরও এটা ভালো লাগবে। আর এই লেখা তো সবাই করে না, এটা ঠিকই, আমিও খুব আগে লেখাটাকে কিন্তু আপনি সবাইকে জড়ো করছেন একসাথে, এটাই বা কজন করে এই কর্মকাণ্ডের সাথে যুক্ত, অনুষ্ঠানগুলো অ্যারেঞ্জ করছেন, সেটাই তো বড় কথা। এবং এবার আমি যাব যে মেলা কমিটির আপনি চেয়ারম্যান, তো এই মেলা নিয়ে দীর্ঘ তো 43 না 44 বছরের একটা পুরনো ঐতিহ্য দুর্গাপুরে, সেই মেলা নিয়ে কিছু বলুন। প্রথমে বলি যে এই রথের মেলাটা যখন শুরু হয়, আমি অ্যালোস ডিপার্টমেন্টে কর্মরত অবস্থায় আমার ডিপার্টমেন্টে এক ভদ্রলোক ছিল ভবানী প্রসাদ ব্যানার্জি বলে, উনি এটাকে প্রথমেই করেন এবং সিএমআর যিনি ডাইরেক্টর ছিলেন প্রফেসর বাসু, উনি এটাকে স্পন্সর করেছিলেন। করে প্রথমে কিন্তু ওই সিএমআরআই কালীবাড়িতে এই রথের একটা ছোট্ট করে হয়েছিল। পরবর্তীকালে এটা বৃহৎ আকার যখন ধারণ করলো, এখন এই আমাদের এবার 43তম। আপনি কি প্রথম থেকেই আছেন? আমি একদম প্রথম থেকে, আমি 80 সাল থেকে আছি। 80 সাল থেকে আছি, কারণ আমার ডিপার্টমেন্টে যে ভদ্রলোক ছিল সেই এটাকে আমাকে যুক্ত করেছিল এবং আমার ভালোই লাগে সবার সঙ্গে পরিচিত। আর এখনও প্রতিদিন এই আমাদের যে কী বলে জগন্নাথ মন্দির আছে, সেখানে প্রতি নিয়মিত আমাদের সন্ধ্যাবেলায় ধর্মীয় পাঠ হয় একদম বিভিন্ন রকম। আপনি কি উপস্থিত থাকেন প্রতিদিন? আমি প্রতিদিন থাকি না, আমি সপ্তাহে 2 দিন যাই। আচ্ছা, সপ্তাহে আমার মানে যাওয়া সম্ভব হয় না, কিন্তু প্রত্যেকেই একটা সবচেয়ে যেটা আমি একাকিত্ব বোধ করি না, সবচেয়ে ভালো যেটা লাগে সেটা এই যে যারা বয়স্ক লোক নিয়মিত আসে তারা, এবং এই ধর্মীয় আলোচনা হয় সেখানে। আর এই মেলাটা অ্যাকচুয়ালি আমরা করি মূলত আমাদের কিছু আর্থিক সাহায্যের জন্য, কেননা এই মেলা পরিচালনা করতে মানে মন্দিরটা পরিচালনা করতে যে আর্থিক প্রয়োজন সেটা তো আমরা বাইরে থেকে সেইভাবে জোগাড় করতে পারি না, এই মেলার মাধ্যমে কিছুটা আমরা করি। আর বিভিন্ন মানুষ আমাদেরকে সহযোগিতা করে, নাহলে তো এটা করা সম্ভব হতো না। আর সবচেয়ে যেটা হচ্ছে এই মেলায় দুর্গাপুরের কাছে একটা দুর্গাপুরবাসীর কাছেও একটা বিরাট পাওনা থাকে, তারা প্রতি বছর এটা হবে এ আশা রেখে যায়। আমাদের সন্ধ্যেবেলা আমরা এই মেলা চলাকালীন 10 দিন ধরে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করি। এটা একটা, এবং সবথেকে বড় কথা এই যে বইমেলাটা আমি তো জন্মে থেকে দেখছি, এত বড় বইমেলা দুর্গাপুরে আর কোথাও হয় বলে, ইয়েটা হয় আপনার ওই যেটা ওই কল্পতরু, কিন্তু এত বড় হয় না। না এত বড় না। প্রথম কথা এবছর আমাদের 83টা স্টল এসছে টোটাল, যেটা নাকি মানে সর্বকালীন রেকর্ড বলা যায়। এই বর্ধমান জেলাতে এত বড় বইমেলা
হয় না। বইমেলা ছোটো ছোটো আকার হয়, কিন্তু এত বড় হয় না। বাহ, দেখা যাক আমাদের আগামী দিনে সবার যদি সহযোগিতা আমরা পাই, এটা বলবো না কেন আমরা সহযোগিতা না পেলে করছি কী করে। এটা তো খুবই ভালো কাজ করছে। এবং যেটা এবারে মেলার কমিটিতে মানে আমরা একটু অসুবিধা হয়েছিল, যেটা আপনারা একটু টয়লেটের ব্যাপারটা বলেছিলেন অনেকে, সেটা নিয়ে আপনারা, আর এগুলো থেকে আপনারা হয়তো আগামী দিনে ভুল ত্রুটি থেকে আপনারা তো অনেক কিছু অবশ্যই এটা আমরা যদিও টয়লেট করেছি, কিন্তু যে প্রশ্নটা দাঁড়ায়, যারা বাইরে থেকে আসে, যারা স্টল কিপার আছে, তাদের জন্য টয়লেট বানানো আছে। হ্যাঁ, 40টা টয়লেট বানানো আছে, সেটা ইউজ করে। কিন্তু যারা এই নিয়মিতভাবে দেখতে আসে বা বইমেলার মধ্যে, আমরা এবার ঠিক করেছি, কর্পোরেশনের সঙ্গে অলরেডি কথাও বলেছি, বায়ো টয়লেট ওরা দেবে বলেছে। অন পেমেন্ট দিলেও কিন্তু এটা রাখতে হবে, না রাখলে মানুষের যে অসুবিধাটা হয় সেটা একটা বিরাট, একজন মহিলার ক্ষেত্রে খুব অসুবিধা, মহিলার ক্ষেত্রে, পুরুষ সবার ক্ষেত্রেই, তো মহিলাদের বেশি হয়। কারণ সন্ধ্যাবেলায় 5টা 5:30 গেল, রাত্রে 10টা পর্যন্ত, এর মধ্যে যদি মানে টয়লেট না থাকে, আমরা সেটা আগামী বছর থেকে এটা আমরা অবশ্যই করব। এবং কর্পোরেশনের সঙ্গে কথাও বলেছি, তারাও রাজি হয়েছে। মোটামুটি বায়ো টয়লেট আমরা রাখবো, আমাদের অফিসের সামনেই রাখবো, যাতে ইউজ করতে পারে সবার জন্য। এটা বাহ, খুব ভালো। আমরা অনুষ্ঠানের প্রায় অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। তো দাদা, খুব ভালো লাগলো আপনি এসেছিলেন। আপনি একটা কিছু বার্তা দিয়ে যান আমাদের স্বপ্নের করিডোরে সাহিত্য আড্ডায়। আপনাকে পেয়ে আমরা খুব সম্মানিত বোধ করলাম। আপনি জীবন আরও কর্মময় হোক, এবং আপনাকে দেখে আরও আমি বলছি কি, যে একটা বয়সটা কোনো বার্ডেন নয় আমার মনে হয়, একদম বয়সটা কোনো মানে ব্যাপারই নয়, যে মানুষ চাইলে অনেক কিছু পারে, সেটা আপনাকে দেখে সকলের শেখা উচিত। মানে আমরা তো এখনই অনেক কিছু পারি না, খুব অসহায় মনে হয়, কিন্তু আপনাকে সামনে দেখলে মনে হয় যে না, আমাদের করতে হবে অনেক কিছু। যাই হোক, আপনি নবীন প্রজন্মের উদ্দেশ্যে একটা বার্তা দিয়ে আমি অনুষ্ঠান শেষ করি। আমি নবীন প্রজন্মকে একটা কথাই বলবো, যে প্রত্যেকে কোনো সংস্থার সঙ্গে যুক্ত থাকুক, এবং নিজের শরীর বেঁধে থাকুন, একা নয়। একা থাকলেই কিন্তু তার মানসিক বিকার আসবে, এবং তার থেকে তার শরীর খারাপ হবে, এবং তখন সে নিজে খুব অসহায় হবে। এই অসহায়তা যাতে না আসে, সেই জন্যে একটা সংস্থার সঙ্গে যুক্ত থেকে নিজেকে এগিয়ে নিয়ে যাও। বাহ, খুব ভালো। নমস্কার দাদা, আমাদের অনুষ্ঠানে এসেছিলেন, আপনার মূল্যবান সময় দিলেন। আমার হাতের আঁকা ছবি এবং একটি বই আপনাকে উপহার দিলাম। খুব ভালো থাকবেন। খুব ধন্যবাদ। আমার খুব ভালো লাগলো যে এই স্বপ্নের করিডোরে আমি আজকে এখানে উপস্থিত থেকে জয়ন্তের সঙ্গে কিছুক্ষণ কাটালাম। আগামী দিনে নিশ্চয়ই সময় সুযোগ থাকলে আসবো। ঠিক আছে, খুব ভালো থাকবেন। এখানে শেষ করি।